তো পার্টস অফ স্পিচ মানে কি, যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অর্থবোধক শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমি যদি যে কোনো একটা বাক্য লিখি, যে কোনো একটা বাক্য, যেমন যেমন ওকে যেমন লিখেছেন যে আই অ্যাম গোয়িং আই অ্যাম গোয়িং টু নিউ ইয়র্ক। আমি যদি এটা লিখি আই অ্যাম গোয়িং টু নিউ ইয়র্ক, এই বাক্যের যতগুলো অংশ আছে ক্ষুদ্র ক্ষুদ্র, যেমন আই একটা অংশ, অ্যাম একটা অংশ, গোয়িং টু নিউ ইয়র্ক, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে এক একটা, যেটার মিনিং আছে অবশ্যই। যে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র হলেই হবে না, অবশ্যই কি থাকতে হবে, মিনিং থাকতে হবে, অর্থবোধক। যেমন আমি যদি এখানে কোনোভাবে লিখি এ, ও, এভাবে যদি লিখি, যেগুলো কোনো আসলে মিনিং নেই, সেগুলো যতই ক্ষুদ্র হোক কিংবা বৃহৎ হোক, এগুলো আসলে পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত হবে না। মিনিং থাকতে হবে, ওকে। যেমন আই মানে কি, আই বলতে আমি বোঝাচ্ছে, তাহলে এটা একটা মিনিং আছে। গোয়িং মানে যাওয়া, এটা একটা কাজ বোঝাচ্ছে, ঠিক আছে। টু মানে দিক নির্দেশনা দিচ্ছে, যে কোন দিকে, দিক নির্দেশনা দিচ্ছে, ঠিক না। এবং এটা হচ্ছে একটা প্লেসের নাম, এটা একটা প্লেসের নাম, তাহলে এটা একটা নাম বোঝাচ্ছে। তাহলে প্রত্যেকটা বাক্যই, এটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব, এটা কি এই ভার্বের মতোই আরেকটা ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। এবং মনে করেন আবার এভাবে হতে পারে যে আই অ্যান্ড আই অ্যান্ড রহিম আই অ্যান্ড রহিম আর গোয়িং টু স্কুল, আই অ্যান্ড রহিম আর গোয়িং টু স্কুল, যে আমি এবং রহিম স্কুলে যাচ্ছি। তো এখানে এই অ্যান্ড একটা কি কাজ করেছে, অ্যান্ড হলো আমাকে এবং রহিমকে সংযোগ দিয়েছে, তাহলে এই অ্যান্ড মানে হচ্ছে এবং, হ্যাঁ, তো এটার কাজ কি, সংযোগ করা। এবং এখানে এই যে টু প্রিপোজিশন দেখতে পাচ্ছেন, এরকম প্রত্যেকটা, যাদের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ হলেও, মানে ক্ষুদ্র ক্ষুদ্র হলেও এদের প্রত্যেকটা অর্থ আছে, এরকম প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র যে পার্টস, এই পার্টসগুলোই হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। এটা মিনিংটাই বোঝেন। স্পিচ মানে হচ্ছে আমার যে বক্তব্য আমি যেটা দিচ্ছি, সেই স্পিচের পার্টস মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আর কি, ঠিক আছে। এটাই পার্টস অফ স্পিচ, ওকে। সংজ্ঞাটা আপনাদের লাগবে না, পরীক্ষায় আসবে না জব এক্সামে, বাট এই সংজ্ঞাটা বুঝলে আপনাদের জন্য পার্টস অফ স্পিচ বোঝাটা সহজ হবে। দ্যাটস ওয়াই একটু সংজ্ঞাটা আলোচনা করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, সবাই বলেছেন অল, ওকে ওকে। এখন পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে ৮ প্রকার। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। এগুলো আপনারা সবাই পড়েছেন হয়তো ছোটবেলায়, ঠিক না? ক্লাস 7 এ সবারই এগুলো ছিল। এই পার্টস অফ স্পিচ ৮ প্রকার, এগুলো নিয়ে আমি একটু এখানে লিখেছি, আপনাদের একটু দেখেন। ৮ প্রকার কি, কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, ঠিক আছে? এই যে ৮ প্রকার, এই ৮ প্রকার আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এবং প্রত্যেক প্রকার কিভাবে চিনব, এবং প্রত্যেক প্রকারের যে আলাদা একটা বৈশিষ্ট্য, সেটা কিন্তু আমাদেরকে আয়ত্ত করতে হবে, ঠিক আছে? সেটা আমাদেরকে কি করতে হবে? আয়ত্ত করতে হবে। এখন আমাকে এইটুকু নিয়ে যদি কোনো কোশ্চেন না থাকে, আমাকে আমাকে নেক্সট লিখে একটা কমেন্ট করে দেন। আমি তাহলে আপনাদের এই ৮ প্রকারের, যে ৮ প্রকার কি, কি? এই যে নাউন মানে হচ্ছে বিশেষ্য, হ্যাঁ? এই বাংলাতেও কিন্তু আমরা পড়েছি এগুলো, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, পড়েছি না এগুলো? বাংলাতে পদ ছিল, পদ, হ্যাঁ? আর ইংরেজিতে কি বলি আমরা? পার্টস অফ স্পিচ। পদ ছিল ৫ প্রকার, কিন্তু ইংরেজি পার্টস অফ স্পিচ হচ্ছে ৮ প্রকার। তো এইটুকু যদি কোনো কোশ্চেন না থাকে, নেক্সট লিখে কমেন্ট করে দেন। আমি ভাববো আপনারা সবাই প্রস্তুত নেক্সট টপিকে আসার জন্য। জাস্ট সিম্পল কমেন্ট, ওকে? আমরা কিন্তু আজকে একদম বেসিক শিখবো, যে নাউন আসলে কি, জাস্ট নাউন ধারণা নেব। কিন্তু এই যে প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু একটা করে ক্লাস নেওয়া যায়। এই নাউনের উপরে হিউজ ডিটেলস ক্লাস নেওয়া যাবে। নাউন আবার কত প্রকার, নাউনকে কংক্রিট নাউন বলে, আবার এই কি অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, সেই কংক্রিট নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে আরও প্রকারভেদ আছে, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, যে ওই প্রকারভেদের ভিতর থেকে ডিপ কোশ্চেন আসে পরীক্ষায়। তো ডিপে যাবার আগে আগে বেসিকটা একটু আলোচনা করে নিই, ওকে? আচ্ছা, দেখেন, সবাই নেক্সট বলেছেন, সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। হ্যাঁ, এভাবে রেসপন্স করবেন, এতে আমার ভালো লাগে, এবং আপনাদের হয়তো ইন্টারাকশন থাকলো আমার সাথে একটা, ঠিক আছে? ওকে। আচ্ছা, দেখেন, পার্টস অফ স্পিচ, এই যে নাউন যেটা, এটা হলো বিশেষ্য মানে কি? বিশেষ্য মানেই হচ্ছে নাম। যখনই কোনো কিছুর নাম আসবে, সেটাই হলো বিশেষ্য, হ্যাঁ? যেমন দেখেন, এই যে নিউ ইয়র্ক, এটা ওকে নাম বলেছি কেন? কারণ এটা একটা প্লেসের নাম, এটা একটা জায়গার নাম, রাইট? এই যে এই জিনিসটা কি? এটা হলো একটা কলম, এটা একটা কলম। তাহলে এই জিনিসটার নাম কি? কলম। এই যে এই জিনিসটার নাম কি? খাতা। এই জিনিসটার নাম কি? ইরেজার। এভাবে যত নাম আছে না, সবই হলো নাউন, বা সবই হলো বিশেষ্য আমাদের, ওকে? সেটা কিন্তু মানুষের নামও হতে পারে। দেখেন, আপনাদের একটা কলমের নামও নাউন, একটা প্লেসের নাম ঢাকা, সেটাও নাউন,
একটা মানুষের নাম সেটাও নাউন, আবার একটা বস্তু যে নাম কাপ কিংবা টেবিল কিংবা জগ মগ এনিথিং, হ্যাঁ, এগুলো যত নাম আছে দুনিয়ায় সবই হচ্ছে আমাদের নাউন। ঠিক আছে, সবই হচ্ছে নাউন। এখন অনেক সময় নাউনের পরিবর্তে বসে সেটা হলো প্রোনাউন। নাউনের পরিবর্তে আবার কি বসে? মনে করেন আমি বললাম না যে রহিম, এই যে আচ্ছা এই লাইনটাই দেখেন যে আই অ্যান্ড রহিম আর গোয়িং টু স্কুল, মানে আমি এবং রহিম স্কুলে যাচ্ছি। তারপরে বলবো উই অলওয়েজ, উই অলওয়েজ রিড রেগুলারলি, রিড রেগুলারলি, রেগুলারলি, মানে আমরা কি, আমরা হচ্ছে সবসময় পড়াশোনা করি ঠিক মতো বা মনোযোগ সহকারে নিয়মিত পড়াশোনা করি, রাইট? এরকমই তো মিনিং। এখন খেয়াল করে দেখেন প্রথম বাক্যে যেটা বলেছিলাম আই এবং রহিম, হ্যাঁ, আমি এবং রহিম আমাদের দুজনের কথা এইভাবে আলাদাভাবে না বলে পরের বাক্যে বলতেছি কি উই। ঠিক আছে, এই উই দিয়ে আসলে আমাকে এবং রহিম দুইজনকেই বোঝাচ্ছে। কিন্তু এই যে রহিম এটা ছিল একটা নাম, নামের পরিবর্তে এখন কি ব্যবহার করলাম? উই। এই উই যে ব্যবহার করলাম নামের পরিবর্তে, এই উইটাই হচ্ছে আমাদের প্রোনাউন। উইটাই কি আমাদের প্রোনাউন। আর নাম যে ব্যবহার করেছিলাম সেটা ছিল নাউন। ঠিক আছে? অর্থাৎ আমি যদি এভাবে লিখি, আরেকটা লাইন দেখাই এক্সাম্পল হিসেবে, যেমন বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি ইজ এ স্টুডেন্ট, বৃষ্টি ইজ এ স্টুডেন্ট। এখন প্রতিবার কিন্তু আমরা লিখব না বৃষ্টি, বৃষ্টি গোজ টু স্কুল, গোজ টু কলেজ, কলেজ রেগুলারলি, এভাবে কিন্তু আমরা প্রতিবার বলবো না। হ্যাঁ, রেগুলারলি প্রতিবার প্রতি লাইনে বৃষ্টি বৃষ্টি অ্যাড করব, বৃষ্টি গোজ টু স্কুল রেগুলারলি, বৃষ্টি বৃষ্টি ইন দ্য আফটারনুন, বৃষ্টি গোজ টু মার্কেট, এভাবে প্রতিটা লাইনে আমরা বৃষ্টি বৃষ্টি অ্যাড করব না। করি আমরা প্রতি লাইনে না, আমরা একবার হয়তো বৃষ্টি বলি তারপরে বলি কি সে, সে প্রতিদিন বিকেলে স্কুলে যায়, সে প্রতিদিন বিকালে মার্কেটে যায়, সে দুপুরবেলা খাবার খায়, এভাবে সে বলি না বাংলাতে। তো সে ইংরেজিতে সেটাকে আমরা কি বলি? সি। ইংরেজিতে সি বলি, অথবা যদি ছেলে হতো এখানে, এখানে যদি রহিম হতো তাহলে সি না হয়ে কি হতো? হি হতো। হ্যাঁ, আবার যদি অনেকের কথা বলছি, অনেকের কথা বললে মনে করেন বৃষ্টি, রহিম এবং মুক্তা তিনজনের কথা বলছি, তিনজন হলে সেক্ষেত্রে আমরা দে ইউজ করছি। এই যে নামগুলো না বসিয়ে তাদের পরিবর্তে বিভিন্ন বিভিন্ন কি ওয়ার্ড বসাচ্ছি, এই ওয়ার্ডগুলোই হচ্ছে আমাদের প্রোনাউন, এই ওয়ার্ডগুলোই কি আমাদের প্রোনাউন। এজন্য বলা হয় যে নামের পরিবর্তে যা বসে সেটাই সর্বনাম। সর্বনাম বাংলাতে এবং ইংরেজিতে হচ্ছে প্রোনাউন। ঠিক আছে? নামের পরিবর্তে বসে, যেমন দেখেন ইট অথবা আইও হতে পারতো। ঠিক আছে? আমার নামের পরিবর্তে আমি আই বসালাম, হতে পারে না? এরপর ইট, এরপর হি, শি, দে, উই, এগুলো হচ্ছে সব নামের পরিবর্তে বসে, নামের পরিবর্তে বসে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্রোনাউন। নামের পরিবর্তে বসে সর্বনাম, সর্বনামকে ইংরেজিতে বলে প্রোনাউন। ওকে? নাম আর নামের পরিবর্তে যেগুলো বসে, নাম হলে নাউন, নামের পরিবর্তে যেটা বসছে সেটা হচ্ছে প্রোনাউন। ওকে? এই দুইটা ক্লিয়ার হলে 1 2 ওকে লিখে কমেন্ট করে দিয়েন। 1 2 ওকে। আচ্ছা, এখন দেখেন সঞ্জু ইজ এ, সঞ্জু ইজ এ টিচার, সঞ্জু ইজ এ টিচার, সঞ্জু ইজ এ গুড টিচার, সঞ্জু ইজ এ গুড টিচার। এখানে এ জায়গায় একটা দিলাম গুড টিচার, কি দিলাম? গুড টিচার। ওকে? আচ্ছা বলেছেন 1 2 ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন সঞ্জু ইজ এ গুড টিচার, এই লাইনটা আবার লিখি, সঞ্জু ইজ এ গুড টিচার। ওকে? এই যে বাক্যটা, এই বাক্যটায় দেখুন, এই বাক্যটায় দেখুন এখানে আমাদের কি কি আছে? সঞ্জু এটা একটা নাম অফ কোর্স, তাহলে এটা হলো নাউন। ওকে? এবং টিচার, তার পেশার নাম কি? পেশার নাম হচ্ছে শিক্ষক। এটাও একটা কি নাউন, এটাও একটা কি নাম? পেশার নাম না এটা? শিক্ষক একটা পেশার নাম, তাহলে এটাও একটা নাউন, হ্যাঁ? কিন্তু এখানে এই গুড এটা কি? গুড এটা কি? এই গুড হচ্ছে যে সঞ্জু আসলে কেমন, ভালো নাকি খারাপ? মানে এটা কি তার দোষ বোঝাচ্ছে? নাকি তার গুণ বোঝালো? নাকি তার একটা অবস্থা, সে কোন অবস্থায় আছে সেটা বোঝাচ্ছে? নাকি তার কোনো পরিমাপের ধারণা দিচ্ছে আপনাকে? এই ব্যাপারগুলো যদি বোঝায় কোনো ওয়ার্ড দিয়ে, সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাজেক্টিভ। সেটা কি? অ্যাজেক্টিভ, বা বাংলায় যাকে আমরা বলি বিশেষণ। বিশেষণ দিয়ে আসলে দোষ, গুণ, অবস্থা কিংবা পরিমাণও বোঝানো হয়। পরিমাণ, হ্যাঁ? দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝায় কি দিয়ে? অ্যাজেক্টিভ দিয়ে। এমন ওয়ার্ড যারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বা পরিমাণ সম্পর্কে আপনাকে ধারণা দিচ্ছে। যেমন সঞ্জু ইজ এ গুড টিচার, হি টিচেস, হি টিচেস ইন স্কুল, হি টিচেস ইন স্কুল। তারপরে
he has a bad habit. He has a bad habit. he he beats the student. He beats the student. ঠিক আছে? দেখেন সে ভালো শিক্ষক কিন্তু তবু তার একটা বাজে স্বভাব আছে। কি সেটা? সে হচ্ছে ছাত্রছাত্রীদেরকে পেটায়। ওকে? বিটস মানে কি? পেটায়। এখন এই বাক্যে খেয়াল করে দেখুন, এটা তো একটা টোটালি বাক্য। হি এখান থেকে শুরু হয়েছে, রাইট? সঞ্জু ইজ এ গুড টিচার, হি টিচেস ইন স্কুল। সঞ্জু একজন ভালো শিক্ষক, সে স্কুলে শেখায়, নট কলেজে। সে কোথায় শেখায়? স্কুলে। হি হ্যাজ এ ব্যাড হ্যাবিট, মানে তার একটা কি, বাট হি হ্যাজ এ ব্যাড হ্যাবিট। এখানে বললাম যে বাট বাট হি হ্যাজ এ ব্যাড হ্যাবিট, কিন্তু তার একটা কি খারাপ গুণও রয়েছে। হি বিটস দ্য স্টুডেন্ট, সেই ছাত্রছাত্রীদেরকে পেটায়। এই বাক্যে খেয়াল করুন, এখানে সে শিক্ষক, এটা কেমন শিক্ষক তার দোষ বা গুণ নির্দেশ করতেছে এই ওয়ার্ডটা দিয়ে। আবার এই যে এই লাইনে খেয়াল করুন, হি হ্যাজ এ ব্যাড হ্যাবিট। হ্যাবিট একটা নাম, হ্যাবিট মানে কি? অভ্যাস। এটা একটা নাম, কিন্তু এই নামটা কি ভালো নাকি খারাপ সেটা প্রকাশ করছে এই শব্দটা। ঠিক আছে? ব্যাড এই শব্দটা। হি বিটস দ্য স্টুডেন্ট, এই বাক্যে কোনো নাই। আচ্ছা, তো এই যে যেই শব্দগুলো মাঝে মাঝে কোনো বাক্যে এমন কিছু শব্দ দেখতে পাবো যেটা দিয়ে ওই যে হি অথবা সঞ্জু, অর্থাৎ নাউন অথবা প্রোনাউনের দোষ বা গুণ বুঝতেছি আমরা, যে হ্যাঁ এই লোকটা আসলে ভালো, এই লোকটা আসলে খারাপ। যেই ওয়ার্ডগুলো দিয়ে এই ব্যাপারগুলো আমরা বুঝি, সেই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের কি, আমাদের অ্যাজেক্টিভ। ঠিক আছে? সেই ওয়ার্ডগুলো কি? অ্যাজেক্টিভ। ওকে? গোলাম কিবিয়া বলেছেন ক্লাস শুরু হওয়ার মিনিমাম 4 ঘন্টা আগে গ্রুপে বললে অনেক ভালো হতো। আপনাদের ক্লাস রুটিন আপনারা দেখেন শনি, সোম, বুধ। ঠিক আছে? শনি, সোম, বুধ রাত 8টা থেকে 9টা। যদি কখনো কোনো কারণে চেঞ্জ হয় সেটা আমি আলাদাভাবে বলে দেব, বাট চেঞ্জ না হলে ভাববেন যে এইটাই হচ্ছে আপনাদের রুটিন। ঠিক আছে? ওকে, অ্যাজেক্টিভটা কি বুঝতে পেরেছেন সবাই? অ্যাজেক্টিভ হলো কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ বা অবস্থা যেটা দিয়ে প্রকাশ করে। হ্যাঁ? যেমন আমি যদি বলি দি ক্যাট ইজ ভেরি নটি। নটি। ঠিক আছে? এখন এই যে বিড়ালটা হচ্ছে অনেক, অনেক বেশি কি দুষ্টু, এটা বোঝালাম। দি ক্যাট ইজ ভেরি নটি। এই বিড়ালটা অনেক বেশি দুষ্ট, এটা বোঝালাম। এখন দি ক্যাট এটা একটা কি? এটা একটা নাম, রাইট? নাম হচ্ছে, এটা একটা নাউন। ওকে? আর এই যে নটি, নটি মানে কি? দুষ্টু। নটি মানে হচ্ছে দুষ্টু বা দুষ্ট। এইটা এই বিড়ালের কি বোঝাচ্ছে? বিড়ালটা আসলে কন্ডিশন বোঝাচ্ছে। আসলে তার দোষ, গুণ, অবস্থা সব এই ওয়ার্ডটা দিয়ে বোঝানো যাচ্ছে যে এই এই নটি ওয়ার্ডটা তাহলে আসলে এই নাউনের কি? এই নাউনের এই নটি ওয়ার্ডটা হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ মানে কি? অ্যাজেক্টিভ মানে হচ্ছে বাংলাতে আমরা বলি যে বিশেষণ। বিশেষণ কি? যে তার দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে। ওকে? যদি বলি আই আই হ্যাভ এ I have a cat of 10 কেজি। মানে একটি ক্যাট অফ 10 কেজি। আমার কাছে একটা বিড়াল আছে যার ওজন কিনা 10 কেজি। এই যে একটা পরিমাণ বোঝাইছে। ঠিক আছে? অথবা যদি বলি আমি আই আ I bought I bought rice I bought 10 কেজি of rice, 10 কেজি of rice। আমি চাল কিনেছি কয় কেজি? 10 কেজি পরিমাণ চাল কিনেছি। এই যে পরিমাণ বোঝালো। কিংবা যদি বলি যে দ্য কাউ দ্য কাউ ইজ ওয়েট। ওয়েট মানে কি? এই ওয়েট মানে হচ্ছে ভেজা। তো এই যে একটা অবস্থা বোঝালাম যে গরুটা হচ্ছে ভেজা অবস্থায় আছে, কিংবা গরুটা এখানে চালের পরিমাণটা বলেছি, কিংবা আমার দোষ হতে পারে, কিংবা গুণ হতে পারে। ঠিক আছে? আ দোষ বা গুণ কিংবা অবস্থা কিংবা পরিমাণ, এই ৪ টার যেটাই বোঝাক না কেন, সেই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ। ঠিক আছে? আমরা অ্যাজেক্টিভটা কি বুঝতে পেরেছি? একটু কমেন্টে জানাবেন তো। অ্যাজেক্টিভটা কি বুঝতে পেরেছেন কিনা? ৩ ওকে লিখে একটা কমেন্ট করবেন। হ্যাঁ, অ্যাজেক্টিভটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, দ্যাটস ওয়াই একটু জিজ্ঞেস করে নিচ্ছি। আচ্ছা, গোলাম কিবরিয়া বলেছেন ঠিক আছে, ওকে। তাহলে গোলাম কিবরিয়া ইজ এ ইজ এ স্মার্ট বয় স্মার্ট বয় বাট হি ইজ ফ্যাট। ঠিক আছে? এখানে দেখুন, গোলাম কিবরিয়া সম্পর্কে আমরা কি জানলাম? গোলাম কিবরিয়া জানলাম যে সে অনেক চতুর একজন বালক। তো এখানে গোলাম কিবরিয়া এটা একটা অবশ্যই একটা নাম, এবং নামের পরিবর্তে পরের লাইনে বসছে এখানে প্রোনাউন। দেখেন এটা হচ্ছে নাউন। হ্যাঁ? এটা হচ্ছে নাউন, এটা কি? প্রোনাউন। নাউন নামের পরিবর্তে বসছে, রাইট? এরপরে দেখেন স্মার্ট বয়। এই বয় এটাও একটা নাউন। বালক, বালক একটা নাম, ঠিক না? এটাও একটা কি? নাউন। একই বাক্যে একাধিক নাউন কিন্তু থাকতেই পারে।
ওকে? স্মার্ট বয় এখন কেমন বালক সে সেটা বোঝাচ্ছে এই ওয়ার্ডটা দিয়ে। তাহলে এই ওয়ার্ডটা কি? আপনারা কমেন্টে জানাবেন। এবং হি ইজ ফ্যাট সে কি? তার অবস্থা বোঝালো। এই ওয়ার্ডটা কি তাহলে? এই ২ টা ওয়ার্ডই কি? এইটা কি এবং এটা কি? আপনারা কমেন্টে জানান। আচ্ছা অ্যাডজেক্টিভের কিছু রুল ইম্পোর্টেন্ট দিলে ভালো হতো যেগুলো দিয়ে ম্যাক্সিমাম ধরা যাবে। ধরা যাবে ওইভাবে রুলসে না গিয়ে বোঝেন ব্যাপারটা। এই যে আপনার যেই ওয়ার্ডগুলো মিনিং বুঝতে হবে, হ্যাঁ? অবশ্যই কিন্তু ইংলিশ জানতে হলে আপনার ইংলিশের মিনিং জানতে হবে। সো আপনার দোষ, দোষ বোঝাচ্ছে কিনা ওয়ার্ডগুলো দিয়ে কিংবা গুণ বোঝাচ্ছে কিনা কোনো, কিংবা কোনো আপনার অভ্যাস সরি আপনার কোনো কি নেচার বোঝাচ্ছে কিনা বা আপনার অবস্থা বোঝাচ্ছে কিনা কিংবা কোনো পরিমাপ বোঝাচ্ছে কিনা, হ্যাঁ? পরিমাণ যে কতটুকু পরিমাণে আসলে যে কাজটা হচ্ছে বা আ জিনিসটা কিনলাম। এই ব্যাপারগুলো যদি বোঝায় তাহলে সেই ওয়ার্ডগুলো আপনার অ্যাডজেক্টিভ। এভাবে বুঝতে হবে, ঠিক আছে? ওইভাবে ধরা বাঁধা সূত্র শিখতে গেলে কিন্তু ইংলিশে গোল্লায় পড়ে থাকবেন। আচ্ছা, কমেন্ট করেছেন যে স্মার্ট অ্যান্ড ফ্যাট ২ টাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আপনারা তাহলে ২ টাই অ্যাডজেক্টিভ। এটাতে সবাই একমত, রাইট? ২ টাই হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? কারণ ২ টা দিয়েই হচ্ছে ২ ভাবে। একটা বোঝাইছে স্মার্টনেস বোঝাইছে, আবার একটা তার অবস্থা একটা বোঝাইছে যে কোন অবস্থায় আছে সে, ফ্যাট অবস্থায় আছে। ঠিক না? তাহলে এটা দোষ না গুণ না, বাট এটা তো একটা অবস্থা। এরকম এই ওয়ার্ডগুলো আমরা বুঝবো, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, আপনাদের সবারই কমেন্ট এটাই দেখেছি যে ২ টাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সবার অ্যান্সারই ঠিক আছে। ওকে, তাহলে আপনারা বুঝতে পারলেন। আর হ্যাঁ, ডিটেইলসে আমি অবশ্যই অ্যাডজেক্টিভ নিয়েও ক্লাস নেব, নাউন প্রোনাউন নিয়েও ক্লাস নেব। তখন ওই যে ধরার জন্য আরও কিছু কৌশল শিখে যাবেন অটোমেটিকলি, হ্যাঁ? টেনশনের কোনো কারণ নাই। আ জামান খান আপনাকে বললাম, হ্যাঁ? আচ্ছা, তারপরে আমাদের কি আসলো? তারপরে আসলো ভার্ব। ভার্ব আপনারা তো বোঝেন যে কোনো কিছু করাটা হলো ভার্ব। হ্যাঁ? কোনো কিছু কোনো কিছু করাটা ভার্ব। ইংলিশ গ্রামারের সবথেকে মজা হচ্ছে আপনি কোনো কিছু করলে সেটা ভার্ব, না করলেও সেটা ভার্ব, হ্যাঁ? আপনি যদি ঘুমিয়ে থাকেন সেটাও কাজ। ভার্ব মানে কি? ভার্ব মানে ক্রিয়া বা কাজ, হ্যাঁ? আ গুণ বুঝাইছে, হ্যাঁ। ফ্যাট দিয়ে গুণ বোঝায় নাই, স্মার্ট দিয়ে গুণ বুঝাইছে, রাইট। তো ৪ নাম্বারে আমাদের কি আসলো? ভার্ব। কোনো কিছু করাটাই হলো ভার্ব। আমরা যেটা করব সেটাই হচ্ছে ইংরেজি গ্রামারের ভাষায় কাজ। আপনি যদি শুধুমাত্র তাকিয়ে থাকেন, শুধুমাত্র তাকিয়ে থাকেন, এই তাকিয়ে থাকাটাও একটা ভার্ব। যদি হাসেন, যদি হাসান, এই হাসাটাও একটা ভার্ব। যদি ঘুমান, এই ঘুমানোটাও হচ্ছে একটা ভার্ব ঘুমানো, ঠিক আছে? যদি রাগ করেন, রাগ করাটা একটা ভার্ব, ঠিক আছে? আর যদি বলেন যে আ চুপ থাকলাম, এই চুপ থাকাটাও একটা ভার্ব। আর কাজ করলে তো সেটা অবশ্যই যাওয়া, যদি আপনি কোথাও যান, হ্যাঁ? এই যাওয়াটাও একটা ভার্ব কিংবা আসাটাও একটা ভার্ব। ওকে? এভরিথিং আপনি যা কিছুই করবেন সেটাই হচ্ছে ভার্ব। আপনি যদি হাসেন, এই হাসাটাও একটা ভার্ব। আপনি যদি লেখেন কোনো কিছু, লেখাটাও একটা লেখাটাও একটা ভার্ব। পড়াটাও একটা ভার্ব বা কাজ, কিংবা এই যে আমি পড়াচ্ছি এটাও একটা কাজ, আপনি যে পড়ছেন সেটাও একটা কাজ। তার মানে আমরা বেসিক্যালি কি শিখলাম? যে ভার্ব হলো ইংলিশ গ্রামারের ভাষায় আপনি যা করতেছেন এবং যা না করতেছেন সবই আসলে ভার্ব, রাইট? ঠিক আছে? এটা তো বুঝতে পেরেছেন সবাই। এখন এক্সাম্পল দেখাই। মনে করেন রাইট, রিড, গো, স্লিপ এইগুলো তো হচ্ছে ভার্ব। তো আমরা যদি বলি রাইট এ রাইট এ লেটার, I write a letter and and রহিম রহিম রিডস এ বুক। তাহলে এই বাক্যে আমরা কি কি এখন আইডেন্টিফাই করতে পারবো? দেখেন তো এই বাক্যে কি কি আছে? এখানে আই কি? এবং রাইট এটা কি? এ লেটার এটা কি? অ্যান্ড এটা এখন আপনারা শেখেন নাই। ওকে দ্যাটস ফাইন। এই রহিম এটা কি? রিড এটা কি? এ বুক এটা কি? এগুলো কিন্তু এখন আমরা আইডেন্টিফাই করতে পারবো। কি কি? আই হচ্ছে আমাদের প্রোনাউন। আই হচ্ছে কি? প্রোনাউন। ঠিক আছে? এখানে কিন্তু নাউন নেই। সরাসরি প্রোনাউন দেওয়া। তবে এ লেটার এটা একটা চিঠির নাম। এটা কি তাহলে নাউন? ওকে? রহিম এটা একটা নাউন। এবং এ বুক এটা একটা কি? এই জিনিসটার নাম কি? বই। তাহলে এটা একটা নাম, ঠিক না? এটা একটা নাউন, ওকে? আর কি আছে? রাইট এবং রিড। এই যে দেখেন, আই রাইট এ লেটার। আমি একটা লেটার বা লেটার বাংলায় কি? পত্র। পত্র লিখি। আমরা কি কাজ করতেছি? লিখার কাজটা করতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি? ভার্ব। এই লিখার কাজটা করতেছি। এটা কোন ওয়ার্ড? রাইট। রাইট হচ্ছে আমাদের একটা ভার্ব। এবং রহিম রিডস এ বুক। রহিম রিডস এ বুক। এখানে রহিম একটা বই পড়ছে। তাহলে রহিমের কাজটা কি হচ্ছে? পড়াশোনার কাজটা হচ্ছে, রাইট? তাই রিড হচ্ছে কাজ।
এটা হলো ভার্ব বা বাংলায় যাকে বলবো কাজ বা ক্রিয়া বা কর্ম। এই হলো ভার্ব। ভার্ব খুব ইজি বলে আমার মনে হয়। এটা আপনাদের কঠিন লাগার কথা না। তবু জানাবেন যে ক্লিয়ার কিনা ভার্বটা। ঠিক আছে? অ্যান্ড আরেকটা অ্যাড করে দিই। অ্যান্ড কী নাম দেব? জামান খান। জামান খান, জামান খান স্লিপস অ্যাট নাইট। জামান খান হচ্ছে রাতে ঘুমায়। তো এই যে জামান খান স্লিপস অ্যাট নাইট, এই বাক্যে ভার্ব কোনটা আপনারা আইডেন্টিফাই করে আমাকে জানাবেন। ঠিক আছে? জাস্ট ভার্ব কোনটা সেটা আইডেন্টিফাই করে জানিয়ে দিবেন। হ্যাঁ, সবাই কমেন্ট করেছেন স্লিপ হচ্ছে ভার্ব, রাইট। স্লিপ ভার্ব, বাট এর সাথে এস বাই এস যুক্ত হয়েছে। কেন যুক্ত হয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। হ্যাঁ, এখানে জামান খান যেহেতু থার্ড পারসন এবং অবশ্যই সে সিঙ্গেল একজন পারসন, রাইট? সো এখানে আমাদের ভার্বের সাথে এস বাই এস অ্যাড হয়েছে। সো কি অ্যাড হয়েছে? এস অ্যাড হয়েছে। আমরা এখন পর্যন্ত শিখলাম 4টা। এই 1, 2, 3, 4 সবগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? কোনোটা নিয়ে যদি কনফিউশন থাকে জাস্ট কমেন্ট করবেন 2 অ্যাগেইন অথবা 3 অ্যাগেইন অথবা 4 অ্যাগেইন, এইভাবে কমেন্ট করেন। আর যদি কনফিউশন না থাকে জাস্ট ক্লিয়ার লিখে একটা কমেন্ট করে দিন। স্লিপ যারা বলেছেন তাদের সবারটাই ঠিক আছে। বলছেন আই প্রোনাউন কেন? কারণ আই এখানে নামের পরিবর্তে বসছে। হ্যাঁ, এখানে যদি অন্য একটা নাম বসতো, যেমন রহিম বা কুয়াশা স্যার রাইটস এ লেটার, তাহলে সেটা তো নাউন হতো। কিন্তু সেই নাম না বসে নামের পরিবর্তে কি বসছে? আই বসাইছে। যেহেতু আমি নিজেকে বোঝাইছি, আমার নিজের নাম নিজে লিখবো, তার থেকে প্রোনাউন হিসেবে ইউজ করলাম। ঠিক আছে? রাশেদ, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা আসবো অ্যাডভার্বে। অ্যাডভার্বের নামটা খেয়াল করেন, এটা হচ্ছে ভার্বের অ্যাড। ঠিক আছে? অর্থাৎ ভার্বকে মডিফাই করে। কি করে? ভার্বকে যে মডিফাই করে সেটাই মেইনলি অ্যাডভার্ব। ওকে? অ্যাডভার্বের দেখেন, অ্যাডভার্বের সংজ্ঞাটা হচ্ছে ক্রিয়া কখন, কোথায়, কিভাবে সম্পন্ন হচ্ছে, যে ওয়ার্ড দিয়ে এটা নির্দেশ করে বা বোঝা যায় সেই ওয়ার্ডগুলোই হচ্ছে অ্যাডভার্ব, রাইট? ক্রিয়া মানে ভার্বটা কখন সম্পন্ন হচ্ছে, কিংবা কোথায় বসে সম্পন্ন হচ্ছে, কিংবা কিভাবে আসলে সম্পন্ন হচ্ছে, এই ব্যাপারগুলো ভার্বকে নিয়ে যার কনসার্ন, একমাত্র দিন দুনিয়া সবই হচ্ছে ভার্বকে ঘিরে যার, সেই হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? যেমন আমি এখানে বলেছিলাম না যে কি জানি, সুজন সুজন ইজ এ গুড টিচার, ইজ এ সুজন ইজ এ গুড টিচার। সুজন ইজ এ গুড টিচার অ্যান্ড he teaches very well. He teaches very well. He teaches very well. But Kuasha sir is a bad teacher. Bad teacher. ঠিক আছে? He he cannot teach slowly. He cannot teach slowly. এই বাক্যগুলো খেয়াল করেন। এখানে 2টা পারসন বলেছি। একটা হচ্ছে সঞ্জু ইজ এ গুড টিচার, হি টিচেস ভেরি ওয়েল। মানে সঞ্জু হচ্ছে একজন ভালো শিক্ষক এবং সে কি করে? সে খুবই ভালো শেখায়। ওকে? এবং বাট কুয়াশা স্যার ইজ এ, কিন্তু কুয়াশা স্যার ইজ এ ব্যাড টিচার, হি ক্যান নট টিচ স্লোলি। সে শেখায় ভালো, কিন্তু হয়তোবা শেখায় ভালো, কিন্তু স্লোলি যে বলতে হয় কথাটা, এই বিষয়টা সে পারে না। ওকে? এটা তার উইকনেস। তাহলে এখানে আমরা কি কি পয়েন্ট পেলাম? সুজন, এটা তো আমরা নাউন পেলাম, ঠিক না? নাউন পেলাম। এবং হি, এটাকে প্রোনাউন পেলাম, ঠিক না? এগুলো আপনারা তো এখন আইডেন্টিফাই করতে পারবেন। কুয়াশা স্যার, এটা একটা নাউন পেলাম। এখানে আবার হি একটা প্রোনাউন পেলাম। ঠিক আছে? আর কি কি পেলাম? এই যে গুড টিচার, এখানে গুড কি? গুড হচ্ছে আমাদের দোষ গুণ বোঝাচ্ছে, ঠিক না? দোষ এখানে কি? দোষ তো বোঝায় না, এখানে গুণ বোঝালো। তো গুণ বোঝালে সেটা হলো আমাদের অ্যাজেক্টিভ। এটা কি? অ্যাজেক্টিভ। আবার টিচার, এটাও একটা নাউন, এটাও একটা কি? নাউন। এখন এই লাইনে খেয়াল করেন, হি টিচেস ভেরি ওয়েল। এই যে হি টিচেস মানে সে শেখায়, সে শেখায়, এটা কি? ভার্ব, ঠিক না? ভার্ব। কিন্তু সে শেখায় কেমন শেখায় আসলে? সে কেমন শেখায় বলেন তো? ভেরি ওয়েল, সে অনেক ভালো শেখায়। এখানে ভেরি ওয়েলটা মানে সে তো শেখায়, হি টিচেস, এটুকু কিন্তু বাক্য হতো, হি টিচেস, সে শেখায়। কিন্তু সে আসলে কিভাবে শেখায় বা কেমন শেখায়, কেমন শেখাচ্ছে সে, সেইটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ঠিক আছে? ভার্বটা যে হচ্ছে মানে টিচিংয়ের যে কাজটা হচ্ছে, বাট
কি সিস্টেমে হচ্ছে আসলে কাজটা ভালো হচ্ছে, ভালোভাবে হচ্ছে নাকি খারাপভাবে হচ্ছে? হ্যাঁ? এই ব্যাপারগুলোই হচ্ছে কি কখন হচ্ছে, কিভাবে হচ্ছে এই ব্যাপারগুলো যে ওয়ার্ড দিয়ে নির্দেশ করে সেই ওয়ার্ডগুলোই অ্যাডভার্ব। সিম্পল একদম ব্যাপার। ভার্বকে মডিফাই করে। একদম ভার্বকে নিয়েই হচ্ছে এর পৃথিবী, ওকে? তো ভার্ব কিভাবে হচ্ছে, কখন হচ্ছে এবং কার সাথে কিরকম সম্পন্ন হচ্ছে সেই ব্যাপারগুলোই হচ্ছে এই অ্যাডভার্বের কাজ। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ভেরি ওয়েল মানে খুবই ভালোভাবে সে শেখাচ্ছে, শেখানোর কাজটা ভেরি ওয়েল হচ্ছে। আবার এখানে দেখেন হি ক্যান নট টিচ, সে শেখাতে পারে না। বাক্য কিন্তু এখানে শেষ হতে পারতো, কিন্তু এখানে পরে একটা ওয়ার্ড দিয়েছে যেটা হচ্ছে স্লোলি, সে আস্তে আস্তে শেখাতে পারে না। তাহলে স্লোলি এখানে এই শেখানোর কাজটাকে কি মডিফাই করেছে কি স্লোলি। এটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আপনারা কি বুঝতে পেরেছেন অ্যাডভার্বটা? আরও এক্সাম্পল দেখাই। যদি বলি যে প্রিয়াঙ্কা 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 ওয়ার্কস ভেরি ফাস্ট। প্রিয়াঙ্কা ওয়ার্কস ভেরি ফাস্ট মানে প্রিয়াঙ্কা হাঁটে অনেক দ্রুত। দেখেন এইটুকু ছাড়াও কিন্তু বাক্যটা হয় প্রিয়াঙ্কা ওয়ার্কস। ঠিক আছে? বলছে স্লোলি ইজ এ অ্যাডভার্ব, ভেরি ওয়েল ইজ অ্যাডভার্ব, রাইট? অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাঁ, আমরা ম্যানার, এই ম্যানারে আসবো না এখন, এগুলো ডিটেলস যখন পড়বো তখন যাব। এখন দেখেন প্রিয়াঙ্কা ওয়ার্কস, এটাও কিন্তু প্রিয়াঙ্কা হচ্ছে একটা আমার নাউন এবং ওয়াক এটা হলো হাঁটা। তাহলে হাঁটা হচ্ছে একটা ভার্ব। তো এখানে নাউন আছে, ভার্ব আছে, বাক্য কিন্তু শেষ হয়। কিন্তু সে কিভাবে হাঁটে সেটাও আবার আইডেন্টিফাই করে দিলাম, আমি বলে দিলাম যে ভেরি ফাস্ট, সে অনেক জোরে হাঁটে। এই ভেরি ফাস্ট এই ব্যাপারটাই হচ্ছে কি আমার, হ্যাঁ, বা ভেরি না দিয়ে যদি শুধু বলতাম প্রিয়াঙ্কা ওয়ার্কস ফাস্ট, প্রিয়াঙ্কা জোরে হাঁটে, তাহলে এই ফাস্ট কিংবা ভেরি ফাস্ট এইগুলোই হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব। এগুলোই কি অ্যাডভার্ব। আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে ইয়েস লিখে একটা কমেন্ট করেন, অথবা কষ্ট হলে শুধু ওয়াই লিখলেও হবে। ভেরি ফাস্ট ইজ অ্যাডভার্ব, রাইট? আচ্ছা, বলেছেন ইয়েস, ঠিক আছে। এখন তাহলে যদি বুঝেই থাকেন তাহলে এই বাক্যে শুধুমাত্র অ্যাডভার্ব খুঁজে বের করেন। অ্যাডভার্ব খুঁজে বের করেন এই বাক্যে। এই বাক্যে আওয়ার ইংলিশ টিচার স্পিক্স সফটলি বাট হিজ ওয়াইফ স্পিক্স ভেরি লাউডলি। এই বাক্যে অ্যাডভার্বগুলো আপনারা খুঁজে বের করেন, আমাকে জাস্ট কমেন্টে অ্যাডভার্বগুলো জানাবেন, ঠিক আছে? ওকে, আপনারা সবাই মোটামুটি ইয়েস বলেছেন। কারো সমস্যা থাকলে চুপচাপ থাকবেন না বা হেজিটেশন ফিল করবেন না, জাস্ট বলবেন যে ভাই এই জিনিসটা বুঝিনি, আমি আবার বুঝিয়ে দেন, আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? টেনশনের কিছু নাই বা হেজিটেশনের কিছু নাই, হ্যাঁ? না বুঝলে কিন্তু পরবর্তীতে ডিটেলসে গেলে তখনও আপনিই সমস্যায় পড়বেন। ওকে, আমাদের তো এমডি, না এমডি তো এমডি রাবতাউজ্জামান। আচ্ছা, রাবতাউজ্জামান কমেন্ট করেছেন শুধু ভেরি হচ্ছে তিনি পেয়েছেন। জাস্ট অনলি ভেরি কিন্তু কিছুই মিন করে না। হ্যাঁ, ভেরি লাউডলি অথবা শুধু লাউডলি এইটিগুলো এটা হচ্ছে মিন করে। তো অনেক জোরে কিংবা অথবা জোরে। এইগুলো হচ্ছে আমাকে মানে ভার্বকে মডিফাই করে। যে শুধু ভেরি দিয়ে মানে ভেরি দিয়ে কি বোঝায়? অনেক। এটা কি মডিফাই করলো কোনো কিছু? না। হয়তো সফটলি হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব হবে, ভেরি লাউডলি। আপনারা সবাই এই ২ টাই কমেন্ট করেছেন। তার মানে সবাই বুঝতে পেরেছেন। ভেরি গুড। স্টুডেন্টরা বুঝতে পারেন যখন দেখি তখন আসলে বোঝাতেও ভাল লাগে। ওকে, সফটলি অ্যান্ড লাউডলি হচ্ছে আমাদের, লাউডলি কিংবা শুধু ভেরি লাউডলিও দেওয়া যাবে। ২ টাই হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব। ঠিক আছে? ওকে, আপনাদের সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম। এরপরে আসবে আমাদের প্রিপজিশন। ঠিক আছে? যদি কেউ বলেন যে লাউডলি, শুধুমাত্র লাউডলি, সেটাও কিন্তু হবে যে লাউডলি, আবার ভেরি লাউডলি সেটাও হবে। ২ টাই অ্যাডভার্ব, ঠিক আছে? আবার সফটলি এটাও অ্যাডভার্ব। আর যদি বলতাম আমি যে ভেরি সফটলি এটাও অ্যাডভার্ব। আবার এই অ্যাডভার্ব চেনার উপায় হচ্ছে বেশিরভাগ অ্যাডভার্বের শেষে দেখবেন এলওয়াই থাকে, হ্যাঁ? তবে সবসময় না। যেমন আমি একটু আগে দেখালাম যে অ্যান্ড হি ওয়ার্কস ফাস্ট। তো ফাস্টের পিছনে তো কোনো অ্যাডভার্ব নাই। সো এটা আমরা বুঝবো কিভাবে? ওইভাবে এলওয়াই-টেলওয়াই দিয়ে যদি চিনতে যাই, নির্দিষ্ট কয়েকটা ওয়ার্ডই চিনবো, বাকিগুলো কিন্তু বুঝতে পারবো না। বুঝবো মিনিং দিয়ে। মিনিং দিয়ে বুঝবো কিভাবে? যে আসলে এইটা এই ওয়ার্ডটা দিয়ে কি বোঝাইছে? এটা ভার্ব যে কাজটা হচ্ছে, মানে ভার্ব দ্বারা যে কাজটা বোঝাচ্ছে সেইটাকেই কিভাবে হচ্ছে কাজটা, সেই জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছে এই ওয়ার্ডটায়। তাহলে এইটাই হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? ঠিক আছে? ইউ আর ইউ আর লার্নিং ওয়েল। ইউ আর লার্নিং ইউ আর লার্নিং ওয়েল মানে আপনারা ভালোভাবে শিখছেন। এই বাক্যে অ্যাডভার্ব কোনটা বলেন তো? ইউ আর লার্নিং ওয়েল। আপনারা ভালোভাবে শিখছেন, এই বাক্যে অ্যাডভার্ব কোনটা? কমেন্টে জানাবেন। এখন আসবো প্রিপজিশনে, হ্যাঁ?
বলছেন ওয়েল, ভেরি গুড, সবাই বুঝতে পেরেছেন তার মানে। ওয়েল হচ্ছে আমাদের অ্যাডভার্ব, ঠিক আছে, ওয়েল হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এখন দেখেন প্রিপজিশন, প্রিপজিশনের মিনিংটা দেখেন। প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে তো অবস্থান। তাহলে পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান? নাউন অথবা প্রোনাউন। নাউন মানে কি, কোনো নাম অথবা ওই নামের পরিবর্তে যেটা বসে, হ্যাঁ, নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে। অবস্থান করে কে? প্রোনাউন, হ্যাঁ। প্রোনাউনের নামটা খেয়াল করলেই দেখবেন যে পূর্বে অবস্থান। এখন কিসের পূর্বে? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে। নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে আসলে কি করে? এরা আসলে সম্পর্ক স্থাপন করে। বাক্যে কি করে? সম্পর্ক স্থাপন করে। যেমন বলছেন লার্নিং, লার্নিং তো ভার্ব। লার্ন হচ্ছে শেখা। যে শিখতেছি, এটা একটা ভার্ব না, কাজ, একটা কাজ। কিন্তু কিভাবে শিখতেছি, ভালোভাবে না খারাপভাবে, সেইটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, ঠিক আছে? শতাব্দী, বুঝতে পেরেছেন? আপনার কিন্তু লার্নিং হবে না, ওয়েল হবে এটা। আচ্ছা, এখন আপনাদেরকে এখানে একটা আমি এক্সাম্পল দিয়েছিলাম, এই যে আই এম গোয়িং টু নিউ ইয়র্ক, অর বলেছিলাম শি গোজ টু কলেজ রেগুলারলি, হ্যাঁ। আচ্ছা, এই বাক্যেও কিন্তু একটা অ্যাডভার্ব ছিল, শি গোজ টু কলেজ রেগুলারলি। আপনারা কি এখন চিনতে পারছেন অ্যাডভার্বটা? শি গোজ টু কলেজ রেগুলারলি, আপনারা অ্যাডভার্ব চিনতে পারছেন? দেখেন তো, শি গোজ টু কলেজ রেগুলারলি, অ্যাডভার্বকে চিনতে পারছেন? এই বাক্যটা আমরা তুলি এখানে আবার, শি গোজ টু কলেজ রেগুলারলি, সে নিয়মিত কলেজে যায়। এখন এটা হলো আমাদের প্রোনাউন, এই গো হলো এটা একটা ভার্ব, কলেজ এটা একটা নাউন, ঠিক না? এটা একটা কি নাউন, এটা হলো ভার্ব, এটা হলো না, এটা হলো প্রোনাউন। রেগুলারলি এটা কি? এটা আপনারা কমেন্ট করেছেন অ্যাডভার্ব, গুড, ভেরি গুড, এটা হলো অ্যাডভার্ব। তাহলে এই টু কি এখানে? এই টুই হচ্ছে আমাদের এখানে প্রিপজিশন। কেন টু প্রিপজিশন? কারণ দেখেন, শি গোস মানে কি, সে যায়, ঠিক আছে, ভালো, সে যায়। কলেজ, এই মনে করেন এই বাক্যে রেগুলারলি নাই, এই বাক্যে মনে করেন শি গোজ টু কলেজ, এইটুকুই ধরেন, হ্যাঁ। শি গোজ টু কলেজ, আচ্ছা, শি গোজ মানে সে যায়, কোথায় যায়? কলেজে যায়। তাহলে এই কলেজ হচ্ছে একটা নাম, আর সে যায় এইটুকু একটা কাজ। বাক্য কিন্তু এইটুকুতেই পূর্ণ হতো, হতো না? শি গোজ, সে যায়। কিন্তু বাক্যের মিনিংটা সম্পূর্ণ হয় না, শেষ হয় না, হ্যাঁ। সে কোথায় যায়, কোশ্চেন থেকে যায়, ঠিক না? তো আমি যখন বললাম কলেজে যায়, তখন তার মানে বাক্যের অর্থটা পূর্ণতা পেল। তাহলে এই টু আমাদের আসলে কি করলো? এই বাক্যের এই অংশের সাথে এই অংশের একটা সম্পর্ক স্থাপন করে দিল না, যে শি গোজ টু কলেজ মানে সে কলেজ যায়। কিন্তু এই টু আসলে সম্পর্ক স্থাপন করলো, কিন্তু এই টু বসলো কোথায়? বসলো হলো এই যে একটা নাউনের পূর্বে। তো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যে বাক্যের এক পদের সাথে অন্য পদের সম্পর্ক স্থাপন করে। যেমন এখানে একাধিক পদ ছিল, এখানে একাধিক পদ ছিল, এদের মধ্যে একটা সম্পর্ক ঘটাইলো না, যে সে গোজ টু কলেজ, সে কলেজ যায়। আমরা কিন্তু এখন বুঝে গেলাম যে কলেজের সাথে তার সম্পর্ক কি, যাওয়া যাওয়ার সম্পর্ক, যাওয়া আসার সম্পর্ক। তো এই যে সম্পর্ক স্থাপন করলো কিভাবে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। এই যে নাউনের পূর্বে একটা ওয়ার্ড বসে এই আগের বাক্যের আগের পদের সাথে পরের পদের সম্পর্ক স্থাপন করলো, এই ওয়ার্ডটাই তাহলে আমাদের প্রিপজিশন, ঠিক আছে? দেয়ার ইজ এ আপেল, দেয়ার ইজ এ দেয়ার ইজ অ্যান আপেল অন দ্য টেবিল, অন দ্য টেবিল। দেখেন এই বাক্যে দেয়ার ইজ অ্যান আপেল, এই যে ওইখানে একটা আপেল আছে, শেষ না একটা বাক্য, শেষ কিন্তু। আবার টেবিল, টেবিল একটা নাম, নাউন, ঠিক না? এটা একটা কি নাউন, ওকে। এখন দেয়ার ইজ অ্যান আপেল, এখানেও আপনার ভার্ব আছে, নাউন আছে, এগুলো এখন আপনার আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে এই যে দেয়ার ইজ অ্যান আপেল, টেবিল, এই টেবিলের সাথে এই আপেলের একটা সম্পর্ক এখন যদি বসাতে চাই, সে আপেল আপেল কোন অবস্থায় আছে টেবিলের সাথে, তাহলে আমরা বলে দিলাম যে অন, মানে টেবিলের উপরে আছে, টেবিলের এখানে একটা আপেল আছে বা একটা পেন আছে, ঠিক আছে? তাহলে এই অন, এই যে নাউনের পূর্বে বসছে, দ্যাটস ওয়াই অন আমাদের প্রিপজিশন। এরকম প্রিপজিশন অনেক আছে, আমরা ডিটেলসে যাচ্ছি না, বাট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দিচ্ছি যে ইন, অন, অ্যাট, টু, তারপর ফর, তারপর হচ্ছে আপন, বাই, উইথ, এরকম অনেক প্রিপজিশন আছে। প্রিপজিশন নিয়ে দুইটা ক্লাস, একটা ক্লাস তো মিনিমাম নিতেই হবে, টোটালি 1 ঘন্টার একটা ক্লাস, ঠিক আছে? ডিটেলসে পড়তে গেলে প্রিপজিশন 1 ঘন্টা একটা ক্লাস যাবেই। প্রত্যেকটা টপিকেই আসলে 1 ঘন্টা করে ক্লাস নেওয়ার মতো বিষয় আছে।
ঠিক আছে? আমরা হয়তো সেখানে যদি সময় পাই কখনো ডিটেইলসে শিখব। ঠিক আছে? তবে সময় না পেলে আমরা মানে চিনতে পারবো কিভাবে সেটা আমি আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি। কারণ আপনাদের কিন্তু এভাবে আসবে যে কোনটা এখানে এই বাক্যে নাউন কোনটা, এই বাক্যে অ্যাডভার্ব কোনটা যেটা আপনাদের পরীক্ষায় আসবে সেটা আপনাদের শিখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখন মোটামুটি বুঝতে পারবেন যে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা প্রিপোজিশন। ঠিক আছে? যেমন দেখেন, দ্য চার্চ ইজ বাই দ্য রিভার। বাই দ্য রিভার মানে নদীর পাশেই হচ্ছে একটা কি গির্জা রয়েছে। এই বাক্যে আপনি এখন কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন কোনটা আসলে নাউন, কোনটা আসলে প্রোনাউন, কোনটা আসলে অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব। হ্যাঁ, সবই কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। সো বলেন তো প্রিপোজিশন কোনটা এই বাক্যে? এক্স্যাক্টলি, সবাই বলেছেন বাই, রাইট। বাই হচ্ছে আমাদের একটা চার্চের অবস্থান কি নির্দেশ করেছে। এখন এটা কোথায়? নদীর পাশে। তো নদীটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে অবস্থান করেছে বাই, এবং চার্চের সাথে রিভারের সম্পর্ক স্থাপন করেছে কি এই বাই। তো এই বাই হচ্ছে আমাদের প্রিপোজিশন। ঠিক আছে? তো এইগুলো নিয়ে ডিটেলসে আমরা সময় পেলে কখনো ক্লাস করব। বাট আপনারা কি করবেন, এখানে যে নিয়মগুলো আমি দেখাচ্ছি এগুলো তো এখান থেকে অনুশীলন করবেনই। হ্যাঁ, সবাই বাই বলেছেন। সবাইকে ধন্যবাদ। আপনাদের পাশাপাশি যে বই আছে না, আপনাদের গ্রামার বই আছে হাতের কাছে? একটু জানান তো কার কাছে কোন ক্লাসের গ্রামার বই আছে? সবাই একটু কমেন্টে জানায়েন তো কার কাছে কোন ক্লাসের ইংলিশ গ্রামার বই আছে? ওকে, বাই শিখতে পেরেছেন মানে প্রিপোজিশন শিখতে পেরেছেন। এখন আসলাম আমরা প্রিপোজিশন কোনগুলো ফলো করলেই আসবে সেগুলোর লিস্ট পেতে পেলে ভালো হতো। এই লোক শুধু শর্টকাট চায়। ডিটেলসে বুঝাইতেছি। সে খালি কোনগুলো ফলো করলে আসবে ওইগুলো মুখস্থ বিদ্যার দিকে ঝুঁকতে চায়। বোঝার দিকে ঝুঁকতে চায় না। এই টেনডেন্সির কারণে কিন্তু এখনো আপনার এই এজে এসে এই বেসিক শিখতে হচ্ছে। এটা বুঝতেছেন? এই টেনডেন্সি কিন্তু বাদ দিতে হবে। স্যার জামান খান। আগে বেসিক শেখেন, তারপরে হচ্ছে আপনাদের তো এগুলো কোনগুলো পড়বেন, কোনগুলো থেকে আসবে সেগুলো জব এক্সামের যে বই-টই আছে ওগুলো থেকে জানতেই পারবেন। কিন্তু ওই নির্দিষ্টগুলোর মধ্যে থেকেই আসবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনাকে আমি এভাবে লিস্ট দিলাম, ১০ টা পেজের একটা লিস্ট দিলাম। যে লিস্টে আপনাকে মোটামুটি ১,০০০ প্রিপোজিশন এড করে দিলাম যে হ্যাঁ, এগুলো আপনি সব পড়বেন। আপনি দেখবেন ১,০০০ প্রিপোজিশন পড়তে, পড়তে আপনার পিছন দিয়ে কালো ধোঁয়া বের হয়ে যাচ্ছে সাদা ধোঁয়ার বদলে, ঠিক আছে? এরপরে কষ্ট করে পড়লেন-টড়লেন তারপরে দেখলেন যে ওখান থেকে আসলো না। এর বাইরেও থাকতে পারে। প্রিপোজিশন হোক বা যেটাই হোক পার্টস অফ স্পিচ, আপনার নিয়মটা বোঝা গুরুত্বপূর্ণ, হ্যাঁ? কারণ কখনো বাই থাকতে পারে, বাই এর জায়গায় অন্য আরেকটা ওয়ার্ডও থাকতে পারে। কিন্তু সেটা হয়তো আপনি জানেন না। কিন্তু মিনিং দেখে দেখবেন যে আচ্ছা এখানে এ সম্পর্ক স্থাপনের কাজ করেছে এবং এ নাউন প্রোনাউনের পূর্বে বসেছে। তার মানে এটা প্রিপোজিশন। এই নিয়মে আপনি চিনতে পারবেন ওইটা। ওইটা আপনার মুখস্থ করার দরকার নেই ১,০০০ টা। আপনি জাস্ট নিয়মটা পারলে ১ কোটিটাও আপনি পারবেন। ১ কোটি প্রিপোজিশন আপনার জানা থাকবে। ঠিক আছে? আপনার নিয়ম বুঝতে হবে। নিয়ম ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আচ্ছা বলেছেন, কেউ বলেছেন ক্লাস 9 এর বই আছে, কারো বলেছেন মাস্টার্স বই আছে। বেসিক শিখলে মোটামুটি সব ক্লিয়ার হয়ে যায় যা বুঝলাম। হ্যাঁ, আপনার এখন আপনিই দেখেন যেকোনো বাক্যে কিন্তু সবই আপনি চিনতেছেন। যেকোনো বাক্যে এখন কিন্তু আপনি সবই চিনতেছেন। ঠিক আছে? আর ওভাবে বোঝা যাবে না ভালোভাবে। হ্যাঁ, সেইটাই। আপনি এখন এই বাক্যে আমি প্রিপোজিশনের কথা বললাম। কিন্তু এই দি চার্জ এটা কোন পার্টস অফ স্পিচ আপনি কি জানেন না? রিভার কোন পার্টস অফ স্পিচ জানেন না? রেগুলারলি, এরপরে টু, কলেজ, শি, গোস সবই কিন্তু এখন আপনি জানেন। তাহলে আপনার ওইভাবে মুখস্থ করা দরকার কি? ব্রেইনকে শুধু এভাবে টেনশন কেন দেন আপনারা? আচ্ছা, নিড বইটা আছে। নিড কোন বইটা? নিড বই তো আমি দেখিনি। আচ্ছা, যাদের কাছে ক্লাস 9 এর বই আছে, হ্যাঁ, এই বেশিরভাগই কমেন্ট পেয়েছি যে 9 এর বই। তো 9 এর বইয়ে 9-10 এর যে গ্রামার বইটা, সেই গ্রামার বইয়ে আই থিংক প্রিপোজিশনের টপিক নাও থাকতে পারে। কারণ প্রিপোজিশন একদম বেসিক টপিক তো। থাকতেও পারে, আমার মনে নাই। দেখবেন যে প্রিপোজিশন না, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ টপিকটা আপনারা আরও পড়বেন। আমার ক্লাস শেষ হলে ক্লাসে এগুলো নোট করে অনুশীলন করে এক্সট্রা পড়ার জন্য ওই পার্টস অফ স্পিচ টপিকে যাবেন। ওইখানে অনেক এক্সাম্পল আছে। আপনার নিয়ম আর পড়তে হবে না। বইয়ের নিয়ম দেখতে গেলে মাথা ঘুরে যাবে, ঠিক আছে? এবং অনেক কনফিউজড হয়ে যাবেন। আপনি নিয়ম এখান থেকে শিখে টিখে বই থেকে যে এক্সাম্পলগুলো না প্রত্যেকটার সাথে প্রিপোজিশনের পরে দেখবেন অনেক এক্সাম্পল আছে। ওই এক্সাম্পলগুলো দেখবেন যে আচ্ছা আমি পারতেছি কিনা দেখি তো, এইটা প্রিপোজিশন, এইটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। ওই এক্সাম্পল থেকে আপনি নিজেকে যাচাই বাছাই করবেন, ঠিক আছে? এটা আপনার হোমওয়ার্ক হিসেবে দিলাম, হুম? বইয়ের নিয়ম দেখতে যাইয়েন না। বইয়ের ভাষায় পড়তে গেলে অনেক কঠিন হবে। আমি সহজভাবে বুঝাইছি এটাই মাথায় রাইখেন, ওকে? জাস্ট বই থেকে এক্সাম্পলগুলো সংগ্রহ করে এক্সাম্পল অনুযায়ী পড়বেন, হুম? আচ্ছা, তারপরে আসি আমাদের কনজাংশন। কনজাংশন। কনজাংশন মানে কি? কনজাংশন মানে হচ্ছে সংযোগকারী, সংযোজক অব্যয়, হ্যাঁ? সংযোজক অব্যয়। এই নাম দিয়ে কিন্তু বোঝা যায় এই হচ্ছে সংযোজনের কাজ করে।
কিন্তু অলওয়েজ সংযোজন করে তা না, বিয়োজনও ঘটায় অনেক সময়, বিয়োজনও ঘটায়, হ্যাঁ? বিয়োজনও ঘটায়। আচ্ছা, সংযোজন ঘটায় মানে কি? মানে যোগ করে। যেমন আমি আগে এক্সাম্পলগুলো দিয়েছিলাম না? এই যে আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি অ্যান্ড রহিম রিডস এ বুক। রহিম একটা কি? বই লেখে। তাহলে টোটালি ২ টা ভিন্ন বাক্য। দেখেন আমি একটা চিঠি লিখি, রহিম একটা বই পড়ে। কিন্তু এই ২ টা বাক্যকে এক বাক্যে পরিণত করে ফেলছি জাস্ট একটা ওয়ার্ড অ্যান্ড দিয়ে। ঠিক আছে? অ্যান্ড হলো এখানে আমাদের কনজাংশন। অ্যান্ড কি এখানে? কনজাংশন। ওকে? এখন এটা ২ টা বাক্য এক বাক্যে পরিণত হয়েছে। আবার দেখেন এই বাক্যটা খেয়াল করেন। সুজন ইজ এ গুড টিচার অ্যান্ড এই যে অ্যান্ড এখানে কি? অ্যান্ড এখানে হচ্ছে আমাদের কনজাংশন। এটা কি? কনজাংশন। কনজাংশন। হি টিচেস ভেরি ওয়েল। বাট কুয়াশা স্যার এই যে এখানে মনে করেন কোনো ফুল স্টপ টিল স্টপ কিছু নাই বা কমা টমা আছে, কিন্তু এই বাট হচ্ছে, বাট দিয়ে কি এই বাক্যের সাথে যে এই বাক্যের একটা সম্পর্ক আছে এখনো, সেটা কিন্তু এখনো বোঝা গেল এই বাট দিয়ে। মানে বাট কি? এই বাক্যের সাথে এই বাক্যের সংযোজক ঘটাইছে। কিন্তু বাট দিয়ে মূলত মূলত কি বোঝায়? কিন্তু। এই কিন্তু একটা কনজাংশন বা সংযোজককারী অব্যয়। এরকম অনেকগুলো সংযোজককারী অব্যয় আছে। বলছে শুধু প্রিপজিশনের উপর একটা ক্লাস নেবেন স্যার? শুধু প্রিপজিশনের উপর একটা ক্লাস নেব? নাউনের উপরে ক্লাস লাগবে না? শুধু নাউন, শুধু প্রোনাউন, শুধু অ্যাডজেক্টিভ এগুলোর উপর ক্লাস লাগবে না? শুধু প্রিপজিশন নিলেই হবে? একটু বলেন তো সঞ্জু বিশ্বাস। কনজাংশন হচ্ছে আমাদের সংযোজককারী অব্যয়, হ্যাঁ? তো অ্যান্ড কিংবা বাট কিংবা অর অথবা আর কি বসে? অনেক সময় ফর দিয়েও ২ টা বাক্যের সংযোগ ঘটে। অনেক সময় WH ওয়ার্ড দিয়েও কিন্তু বাক্যের সংযোগ ঘটে, WH ওয়ার্ড। ঠিক আছে? আবার ইয়েট, ওকে? এগুলো দিয়ে সংযোগ ঘটে। ইফ, অ্যাজ, অ্যান্ড, বাট, ফর, ইজ এগুলো দিয়ে হচ্ছে বাক্যের সংযোগ ঘটে। এই যে এই ওয়ার্ডগুলো যখন বাক্যের সংযোগ ঘটাবে তখনই, যখন দেখবেন যে হ্যাঁ, এই ওয়ার্ডগুলো সংযোগ ঘটাচ্ছে তখন হচ্ছে এগুলো কনজাংশন হিসেবে গণ্য হবে, হ্যাঁ? এক্সাম্পল দেখাই। যেমন বললাম যে ফাতিমা মুন্নি, আচ্ছা ফাতিমা ফাতিমা ওয়েকস ওয়েকস আপ আর্লি বাট শি গোজ টু স্লিপ গোজ টু স্লিপ লেটলি লেট। ওকে? মানে ফাতিমা সকালে ঘুম থেকে ওঠে আগে কিন্তু সে ঘুমাতে যায় দেরি করে। এখন এটা একটা বাক্য, ফাতিমা ওয়েকস আপ আর্লি এবং শি গোজ টু স্লিপ লেট, সে ঘুমাতে যায় দেরি করে। এই ২ টা বাক্যকে সংযোগ করেছে কে? দ্যাটস দ্যাটস দ্য কনজাংশন। সংযোগের কাজটা কে করেছে? এই কনজাংশন মামাই, হ্যাঁ? বুঝতে পেরেছেন না? এখন আমি যদি বলি আই হ্যাভ সাম মানি ফর টিউশন ফিস। টিউশন টিউশন ফি। ঠিক আছে? ফর পেইং মাই টিউশন ফি। মাই ফর পেইং মাই টিউশন ফি। এবারকে দেখেন আই হ্যাভ সাম মানি, আমার কিছু টাকা আছে। পেইং মাই টিউশন ফি, আমার টিউশন ফি দেওয়ার দিতে হবে বা দিব। ঠিক আছে? তো এই ২ টা বাক্যকে একত্রিত করেছে কে? এই ফর। এই ফর হচ্ছে আমাদের কি? কনজাংশন। ফর হচ্ছে সম্পর্ক স্থাপন করেছে। এই বাক্যের সাথে এই বাক্যের সংযোগ ঘটিয়েছে। এই ফর হলো হচ্ছে প্রিপোজিশন জব এক্সামে বেশি আসে স্যার। প্রত্যেকটা পার্টস অফ স্পিচই জব এক্সামে আসে। ঠিক আছে? প্রিপোজিশনও আসে, নাউন প্রোনাউন থেকেও আসে। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? প্রত্যেকটাকে সমান গুরুত্ব দেন, সমানভাবে শেখেন। তাহলে ফর হচ্ছে এখানে আমাদের বাক্যের সংযোজক ঘটিয়েছে। তো সংযোজক ঘটালে সেটাই কি? আমাদের কনজাংশন। দেন WH ওয়ার্ড কিভাবে কনজাংশন হিসেবে কাজ করে সেটা দেখাই। আই নো এ ম্যান আই নো এ ম্যান ইজ ভেরি রিচ। হি ইজ ভেরি রিচ। আমি একজন ব্যক্তিকে চিনি, সে আবার কি? অনেক ধনী। কিন্তু আই নো এ ম্যান, আমি একজন মানুষ চিনি, হি ইজ ভেরি রিচ, সে অনেক বেশি ধনী। তো এই ২ টা বাক্যের সংযোগটা ঘটলো না। ঠিক একটা কি? একটা টান রইলো না নিজের মধ্যে। তো এখানে যদি বলি হু ইজ ভেরি রিচ, হি না বলে হু ইজ ভেরি রিচ। আই নো এ ম্যান হু ইজ ভেরি রিচ। আমি একজন ব্যক্তি চিনি যে কিনা অনেক ধনী। তাহলে হু এখানে দেখেন, হু হলো এখানে একটা এই সে ধনী এবং আমি চিনি একটা মানুষকে। এই ২ টা বাক্যের সংযোগ ঘটাইছে কে? হু। হু দিয়ে কিন্তু কোশ্চেন বোঝায় নাই। যদি কোশ্চেন বোঝাতো হু আর ইউ, হু আর ইউ, এই বাক্যে কিন্তু এটা কিন্তু কনজাংশন না। এটা কনজাংশন নয়। নট কনজাংশন। এটা কিন্তু কনজাংশন নয়। বাট এখানে এটা কনজাংশন। কারণ কনজাংশন মূলত ওয়ার্ড না।
হ্যাঁ, বা প্রিপোজিশনে যে আপনারা বললেন না যে মুখস্থ করব প্রিপোজিশন বা পার্টস অফ স্পিচ এগুলো ওয়ার্ড আপনি খেয়াল করবেন না। ওয়ার্ড শিখতে গেলেই হচ্ছে ভুলটা করেন পরীক্ষায়। সবার টেন্ডেন্সি এটা যে ওয়ার্ডগুলো ফর, অফ, বাই এগুলো হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা তাহলে ফর তো এখানে প্রিপোজিশনে আমি দেখাইছিলাম। দেখেন ফর প্রিপোজিশনে দেখাইছিলাম। কিন্তু এখানে এসে ফর বলতেছি কনজাংশন। তাহলে আসলে আমি কোন ওয়ার্ড কি কোনটার মধ্যে যাচ্ছে সেভাবে পড়ব না। আসলে মিনিং দেখব। যে কোন ওয়ার্ড কি মিনিংয়ে কাজ করতেছে, কি কাজ করতেছে সে কাজটা দেখব। ঠিক আছে? যখন দেখলাম যে এখানে হচ্ছে ২ টা বাক্যের সংযোগ ঘটাচ্ছে এই ফর, তাহলে ফর হয়ে গেল কনজাংশন। যখন দেখলাম একটা WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন বোঝায় তখন সেটা WH ওয়ার্ডস, দ্যাটস সিম্পল। কিন্তু এই WH ওয়ার্ডই যখন ২ টা বাক্যের সংযোগ ঘটাচ্ছে দ্যাট ইজ কনজাংশন। ঠিক আছে? আমরা দেখব যে আসলে বাক্যের কাজটা সে করতেছে কি? ওই ওয়ার্ডটা, ওই অংশটা, পার্টস অফ স্পিচের ওই অংশটা বা ওই পার্টসটা কি কাজ করতেছে? সেই কাজ অনুযায়ী তার নাম হবে। ওকে? বলছে স্যার কি এই যে ফর কি প্রিপোজিশন পাও না, এই যে যারা এইভাবে মুখস্থ করবেন তারা কিন্তু এই ধরনের কনফিউশনে থাকবেন। ফর কি প্রিপোজিশন পাও না? হ্যাঁ, পড়তেই পারে। ফর যদি কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে জাস্ট সম্পর্ক স্থাপনের কাজ করে তাহলে ফর প্রিপোজিশন। ফর যদি ২ টা বাক্যের সংযোগ ঘটায় তাহলে সেটা ফর কনজাংশন। ঠিক আছে? এই ব্যাপারগুলো আমরা বুঝলে তাহলে আর এইগুলো ভুল হবে না। কারণ না হলে এই বাক্য দেখেই ফর আপনারা প্রিপোজিশনে দাগিয়ে দিতেন। কিন্তু আসলে ফর হচ্ছে এখানে কনজাংশন। তাহলে তো দাগালেই হবে না, বুঝতে হবে যে আসলে কোনটায় কে কি কাজ করতেছে। ঠিক আছে? এই জিনিসটা বুঝলে জিনিসটা ইজি। আমার পেজ শেষ হয়ে গেল। এখন বুঝাবো কই? আচ্ছা, এরপরে হচ্ছে এই খাতা শেষ। ইন্টারজেকশন। আচ্ছা সবাই কি বুঝতে পেরেছেন? এটা কত নাম্বার ছিল? এটা ছিল ৫, এটা ছিল ৬, এটা ছিল ৭। ১ থেকে ৭ ওকে লিখে একটা কমেন্ট করে দেন। কোনটা সমস্যা থাকলে জানান। ইন্টারজেকশন। কমেন্ট পাচ্ছি না কেন? সবাই ঘুমায়-টুমায় গেলেন নাকি? ওকে। ১ থেকে ৭ ওকে, ঠিক আছে, পেয়েছি কমেন্ট। সমস্যা থাকলে কারো নাম্বার উল্লেখ করে বলবেন যে ভাই ওইটা আরেকবার বুঝান, বুঝিয়ে দিব। অবশ্য বুঝানোর মতো আর এনার্জি নাই, গলা ব্যথা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, ১ থেকে ৭ ওকে, ঠিক আছে। ৮ নাম্বারে দেখুন ইন্টারজেকশন কি? সিম্পলি এভাবে বুঝতে পারেন যে যে ওয়ার্ডগুলো দিয়ে, যে শব্দগুলো দিয়ে কোনো আমাদের আবেগ প্রকাশ পায়, আবেগ, বিভিন্ন রকম আবেগ থাকে না? আনন্দ কিংবা দুঃখ কিংবা ওয়াও, বিস্ময়, হ্যাঁ? এরকম যত আবেগ প্রকাশ পায় সেইগুলোই হচ্ছে আমাদের ইন্টারজেকশন। ঠিক আছে? আমি যদি বলি হুররে উই হ্যাভ ওন দ্য গেম বা ওন দ্য ম্যাচ, আমরা তো ম্যাচ জিতছি ঠিক আছে, কিন্তু আনন্দটা প্রকাশ করলাম কোন শব্দটা দিয়ে? হুররে, এটা দিয়ে, রাইট? তাহলে হুররে হচ্ছে আমাদের ইন্টারজেকশন। কিন্তু ইস রে, আমার তো সর্বনাশ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল, দ্যাটস এ সেন্টেন্স। ঠিক আছে? কিন্তু এই যে আমি একটা আবেগ প্রকাশ করলাম কোনটা দিয়ে? আমার সর্বনাশ হয়ে গেলে এর মধ্যে আবেগ প্রকাশ হয়েছে না? যখন ইস এটা বললাম, ওই ইসটাই হচ্ছে আমাদের ইন্টারজেকশন, যেটাকে আমরা বলবো ইংলিশে অ্যালাস আই অ্যাম আনডান। হ্যাঁ, যদি বলি অ্যালাস আই অ্যাম আনডান মানে হায় রে হায়, আমি তো শেষ। ঠিক আছে? এটা মেইনলি এক্সক্লামেটরি সেন্টেন্সে এই বিস্ময়সূচক বিস্ময়সূচক বাক্যটা আপনারা জানেন যে এক্সক্লামেটরি সেন্টেন্স। ওই এক্সক্লামেটরি সেন্টেন্সে মূল যে আপনার আবেগটা প্রকাশ হচ্ছে যেই শব্দটা দিয়ে, সেটাই হচ্ছে ইন্টারজেকশন। ঠিক আছে? আবেগ প্রকাশক শব্দ। বা যে এই যে যেটা আমি এখানে লাইনে দেখিয়ে দিয়েছিলাম, প্রথমে বললাম হুররে উই হ্যাভ উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এখানে কমাও থাকতে পারে। উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ঠিক আছে? আপনার যত আবেগ আছে, যেই ওয়ার্ডগুলো দিয়ে আপনি আপনি আবেগের প্রকাশ ঘটান সেই ওয়ার্ডগুলোই আপনার মূলত ইন্টারজেকশন। ঠিক আছে? মানে ফি, হাউ রুড, হাউ রুড ইউ আর, হাউ রুড ইউ আর, মানে ছি, তুমি এত রুড। ঠিক আছে? তুমি এত রুড। তো বা তুমি কত রুড, এই যে ফি এটা দিয়ে একটা কি বোঝালাম? ছি। ঠিক আছে? এই যে ওয়ার্ড দিয়ে একটা আবেগ প্রকাশ করলাম, এরকম যত ওয়ার্ড আছে, এখন আপনি এইভাবে কয়টা ওয়ার্ড আবেগ মুখস্থ রাখবেন? মুখস্থ তো রাখা দরকারই নেই। আপনি মিনিং দেখেন যে হ্যাঁ আচ্ছা এটা একটা বুঝলাম যে এটা একটা আবেগ প্রকাশ করছে, কিন্তু কোন ওয়ার্ডটা দিয়ে আবেগটা প্রকাশ করছে? ফি। বা এখানে হাস, চুপ 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 বলি না এভাবে, দেয়ার ইজ এ টাইগার, দেয়ার ইজ এ
দেয়ার ইজ এ টাইগার হেয়ার, মানে এখানে একটা বাঘ আছে। তো বাঘ আছে এটা তো একটা লাইন বললাম যে দেয়ার ইজ এ টাইগার, কিন্তু চুপ যে থাকতে বললাম একটা আবেগ নিয়ে, শব্দ করো না। এই আবেগটাই হচ্ছে আমাদের ইন্টারজেকশন। ঠিক আছে? সিম্পলি আপনি বুঝবেন যে ইন্টারজেকশন হচ্ছে আবেগ প্রকাশক শব্দ। আবেগ বিভিন্ন রকম হতে পারে, আনন্দ, দুঃখ, রাগ, ঠিক আছে? সব ধরনের আবেগই হচ্ছে আপনার, আবেগ যে প্রকাশ করেন যে ওয়ার্ডগুলো দিয়ে সেটাই আপনার ইন্টারজেকশন। সো এই পর্যন্ত রইলো আজকের ক্লাস। এখন বলেন আমাকে আজকের ক্লাস বুঝতে পেরেছেন কিনা ঠিকমতো, কেমন লাগলো? অঙ্ক ক্লাস করেছেন এর আগে যারা নতুন জয়েন করেছেন, আজকে ইংলিশ ক্লাস করালাম, বোরিং লাগে কিনা ক্লাসগুলো, বুঝতে পারেন কিনা ঠিকমতো, সবকিছু নিয়ে আপনারা একটা মতামত দেন। আপনাদের মতামতের ভিত্তিতে নেক্সট ক্লাসও নেব। যদি বলেন বোরিং লাগে আর একটু ইন্টারেস্টিং করার ট্রাই করব। যদি বলেন ঠিক আছে তাহলে ঠিক রাখবো। যদি বলেন যে বেশি হয়ে গেছে তাহলে একটু কমিয়ে দিব। এরকম আপনাদের মতামতের উপর, ঠিক আছে? আমাকে একটু জানান আপনারা কেমন ফিল করলেন আজকের ক্লাসটা করে। আচ্ছা, সবাই বলেছেন যে ঠিক আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, ঠিক আছে। তো এখানে একটা বাক্য আমি কমেন্টে বেশিরভাগ দেখতে পেলাম যে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। হুম, এই যে এই বাক্যগুলোতে বলেন তো ইন্টারজেকশন কোনটা আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো লেগেছে এই বাক্যগুলোতে ইন্টারজেকশন কোনটা? হ্যাঁ, একটু জানান আমাকে। ওকে, আচ্ছা ঠিক আছে, সবার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর কোনো সমস্যা হলে যদি এখানে বলতে হেজিটেশন ফিল করেন আমাকে ইনবক্সেও জানাতে পারেন যে ভাই এই ব্যাপারটা আর একটু ইমপ্রুভ করলে আমাদের জন্য আর একটু বেশি ভালো হবে। সো আমাকে ইনবক্সেও বলতে পারেন, ঠিক আছে? যে কোনো ধরনের মতামত গ্রহণযোগ্য। ওকে, সবাই বলেছেন যে ভালো লেগেছে। ডালি শর্মা বলেছেন খুব সহজেই বুঝতে পারি ভাইয়া, ঠিক আছে। সাইদ বলেছেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, রাইট। তো এটা দিয়ে কারণ আপনি আবেগটা প্রকাশ করেছেন। এখন আপনি কখনো কোনো বইয়ে দেখছেন যে আলহামদুলিল্লাহ একটা ইন্টারসেকশন? কোনো বইয়ে দেখবেন না। কিন্তু আপনি তো এখন পারলেন। কিভাবে পারলেন? কারণ আপনি এখন মিনিংটা বুঝতেছেন যে আসলে ইন্টারজেকশনের মিনিংটা কি, ইন্টারজেকশনের কাজটা কি। এই জিনিসটা বোঝা মানেই হচ্ছে আপনার পার্টস অফ স্পিচ বা আপনার বেসিক শেখা, যেটা আপনাকে বই পড়ে বা আমি কোনো লেকচার শিট দিয়ে ওইভাবে মুখস্থ করাতে কখনোই বোঝাতে পারবো না। ঠিক আছে? মিনিংটা বোঝাটা সব থেকে গুরুত্বপূর্ণ। এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে এগুলো পড়বেন, আবার তো সম্পূর্ণ ক্লাসটা আরেকবার করবেন, নোট করবেন এবং এই যে আপনাদের যার যার কাছে যে বই আছে আর কি সেই বই থেকে বৃষ্টি দাস বলেছেন অনেক ভালো লাগছে ভাইয়া, ওকে। আর রাশেদ বলেছেন আলহামদুলিল্লাহ, ওইটা ইন্টারজেকশন। সুমাই বলেছেন আলহামদুলিল্লাহ ইন্টারজেকশন, রাইট। তো আপনাদের কাছে যেই বই আছে সেই বই থেকে এখন ওয়ার্ডগুলো যাচাই করবেন, দেখবেন কোনটা কি, কোন নাউন, কোন প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা প্রিপোজিশন, কোনটা অ্যাডভার্ব, কোনটা ইন্টারজেকশন, সবই এখন নিজেরা সুন্দরভাবে চিনতে পারতেছেন। ঠিক আছে? একটু কনফিউজড হতে পারে কোনোটায় নতুন দেখলে, ওয়ার্ড মিনিং না বুঝলে। তো সেগুলো সময় নিয়ে মিনিং দেখবেন, ভাববেন, চিন্তা ভাবনা করবেন, এদের সাথে একটা ভালোবাসা তৈরি করবেন, ঠিক আছে? তাহলে এটা মানে ভালোবাসলেই কিন্তু সবাই সবাইকে বুঝতে পারে, ঠিক না? যাকে ভালোবাসেন তাকে বুঝতে পারেন না, তাকে সময় নিয়ে একটু তার কথা ভাবেন, তার কথা চিন্তা করেন, তাকে একটু বুঝতে ট্রাই করেন, তারপরে কিন্তু একটা ভালো বন্ডিং সৃষ্টি হয়। তো এই পড়াশোনাও এমন, পড়াশোনাকে ভালোবাসলে, একটু সময় দিলে, একে নিয়ে একটু চিন্তা ভাবনা করলে, হ্যাঁ, তাহলে দেখবেন যে ব্যাপারটা আপনার সাথে একটা বন্ডেজ তৈরি হচ্ছে এবং এটা দীর্ঘস্থায়ী হচ্ছে। ঠিক আছে? পড়াশোনা তো জাস্ট এক্সামের জন্য না, পড়াশোনা তো হচ্ছে নিজের নলেজ বাড়ানোর জন্য। নিজেরও তো একটা নলেজ দরকার। এই যুগে এসে সবাই এগুলো পারে, আপনি পারবেন না, সেটা তো নিজের কাছেই হচ্ছে খারাপ লাগবে, রাইট? তাহলে আমরা ক্লাস এখানে শেষ করে দিচ্ছি, ক্লাসের পিডিএফও দিয়ে দিচ্ছি, রেকর্ড ক্লাস দিয়ে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, আবার দেখা হবে আগামী পরশুদিন ইনশাল্লাহ। তবে যদি ক্লাস না নেই কোনো কারণে সেটা অবশ্যই আমি আগে জানিয়ে দেবো। যদি কোনো কিছু না জানাই ভাববেন ক্লাস নেব, ওকে? আল্লাহ হাফেজ তাহলে।